শুভ সকাল প্রিয় নবীন শিক্ষার্থীরা, হাজী মিসির আলী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বদরুন লায়লা, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী ডিগ্রি কলেজ, দেলপাড়া, নারায়ণগঞ্জ। স্নেহের ছাত্রছাত্রী, তোমরা জানো সমগ্র বিশ্ব আজ এক প্রতিকূল অবস্থায় আছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ছোট একটি অণুজীবের সাথে মানুষের যুদ্ধ চলছে। তাই সবাইকে নিরাপদ অবস্থানে থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বেঁচে থাকার জন্য এই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। ঘরে থাকতে হবে। এখন সরাসরি ক্লাস সম্ভব নয়, তাই সরকারের নির্দেশে হাজী মিসির আলী ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তোমরা গুরুত্ব দিয়ে এই ক্লাসগুলো করবে। আমরা সবসময় তোমাদের সাথে আছি। নিশ্চয়ই সৃষ্টিকর্তা পৃথিবীর মানুষকে এই বিপদ থেকে রক্ষা করবেন, আমাদের সবাইকে রক্ষা করবেন। আজ আমি তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন বিষয়গুলি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। কারণ বিষয়বস্তু জানতে পারলে তুমি পরবর্তীতে ক্লাসগুলো তোমরা সঠিকভাবে করতে পারবে। রাষ্ট্র ও রাজনীতির বিশেষ জ্ঞান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানের একটি বিশেষ শাখা হচ্ছে পৌরনীতি ও সুশাসন। পৌরনীতিকে আমরা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলে থাকি। পৌরনীতি নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। আর সুশাসনের অর্থ হলো নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসন ব্যবস্থা। পৌরনীতি ও সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। প্রথম অধ্যায়ে তোমরা পাবে পৌরনীতি সুশাসনের পরিচিতি। পৌরনীতি কি? পৌরনীতি হলো জ্ঞানের সে মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ নাগরিকতার সব বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। সুনাগরিক হওয়ার জন্য পৌরনীতি পাঠের প্রয়োজন রয়েছে। যে নাগরিক, প্রত্যেকই নাগরিক, কিন্তু প্রত্যেকে কিন্তু সুনাগরিক নয়। বুদ্ধি, বিবেক, আত্মসংযম দিয়ে যে নাগরিক পরিচালিত হয় সেই সুনাগরিক। পৌরনীতি পাঠ করলে আমরা এগুলো জানতে পারব। পৌরনীতির সাথে অন্যান্য জ্ঞানের শাখার সম্পর্ক রয়েছে, যেমন পৌরনীতির সাথে ইতিহাসের সম্পর্ক রয়েছে, নীতিশাস্ত্রের সম্পর্ক রয়েছে, অর্থনীতির সম্পর্ক রয়েছে, সমাজ বিজ্ঞানের সম্পর্ক রয়েছে। এরকম বিভিন্ন বিষয়ের সাথে পৌরনীতির সম্পর্ক রয়েছে। সুশাসনের ধারণা পাবো আমরা পৌরনীতি পাঠ করলে। সুশাসনের বৈশিষ্ট্য কি, সুশাসনের সমস্যাগুলো কি এবং এই সমস্যার সমাধানের উপায় কি, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক ও সরকারের করণীয় কি, মূল্যবোধ কি, আইন কি, এর উৎসসমূহ কি। আইন দ্বারা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রিত হয়, আমরা জানি। স্বাধীনতা কি, অপরের অধিকারে হস্তক্ষেপ না করে স্বীয় ইচ্ছামতো কাজ করাই হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতার যে বিভিন্ন রক্ষা কবচ আছে সেগুলো নিয়ে পরিণতি আলোচনা করে। সাম্য কি, এর শ্রেণী বিভাগ কি, ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্সের ধারণা, এর উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য, সুবিধা, কার্যক্রম, প্রতিবন্ধকতা এবং সমাধানের উপায়, এটি পরিণতি বিষয়বস্তু।
নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। অধিকার কি? শ্রেণী বিভাগ এবং রক্ষা কবচ সমূহ। নাগরিকের কর্তব্য সমূহ কি? অধিকার ও কর্তব্যের সম্পর্ক কি? মানবাধিকারের ধারণা, মানবাধিকার সমূহ এবং মৌলিক অধিকার এবং মানবাধিকারের সম্পর্ক কি? রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আছে, ভূমিকা আছে। রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নেতৃত্বের ধারণা এবং নেতৃত্বের গুণাবলী। এবার আসো সরকারের কাঠামো ও অঙ্গসমূহ। একনায়কতান্ত্রিক সরকার, অর্থাৎ যখন একজনের ইচ্ছা সরকার পরিচালিত হয়, জনগণের মতামতের কোনো মূল্য থাকে না, সেটি হচ্ছে একনায়কতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক সরকার, জনগণের মতামত দিয়ে পরিচালিত সরকার। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্য, রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য। উভয় সরকারের দোষ গুণ এবং উভয় সরকারের বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা। এককেন্দ্রিক সরকার কি? এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য, দোষ গুণ। যুক্তরাষ্ট্রীয় সরকার কি? যুক্তরাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতা। যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষ গুণ। সরকারের যে তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইনসভা কি বা আইন বিভাগ কি? ক্ষমতা কার্যাবলী। শাসন বিভাগ কি? ক্ষমতা কার্যাবলী। বিচার বিভাগ কি? ক্ষমতা কার্যাবলী। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। সরকারের তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের যে ক্ষমতা পৃথকীকরণ, সেটি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। জনমত কি? বৈশিষ্ট্য, জনমত গঠনের বাহন। গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের গুরুত্ব অনেক বেশি। সুশাসন প্রতিষ্ঠায় জনমতের গুরুত্ব। রাজনৈতিক সংস্কৃতি কি? এর বৈশিষ্ট্য। জনসভা ও আমলাতন্ত্র। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হচ্ছে সরকারের স্থায়ী কর্মকর্তা, যারা সরকারি কাজগুলি পরিচালনা করে বা বাস্তবায়ন করে। এর বৈশিষ্ট্য, কার্যাবলী, গুরুত্ব। লাল ফিতার দৌরাত্ম্য, আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ। দেশপ্রেম ও জাতীয়তা। জাতি ও জাতীয়তা। জাতি কি? জাতীয়তা কি? জাতি ও জাতীয়তার পার্থক্য। জাতীয়তার উপাদান, দেশপ্রেমের ধারণা। আমি এখন পৌরনীতির সুশাসন দ্বিতীয় পত্রের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করব। ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। অধ্যায় 1। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন। পলাশীর যুদ্ধ 1757 সাল। ইংরেজদের ক্ষমতা দখল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে এসে ভারতের ক্ষমতা দখল করে ফেলে। 100 বছর পর 1857 সালে সিপাহী বিদ্রোহ হয় এবং ইংরেজ সরকার সরাসরি কোম্পানির কাছ থেকে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয়। কংগ্রেস প্রতিষ্ঠা 1885 সাল। 1905 সালের বঙ্গভঙ্গের কারণ এর ফলাফল এবং 1911 সালে কেন বঙ্গভঙ্গ রদ হয়েছিল সেটি আমরা জানব। মুসলিম লীগ গঠন 1906। মরলি মিন্টু সংস্কার আইন 1909। ভারত শাসন আইন 1919। ভারত শাসন আইন 1935 এবং 1935 সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন কতটুকু কার্যকর হয়েছিল। দ্বিজাতি তত্ত্ব, মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব। লাহোর প্রস্তাব 1940। মন্ত্রী মিশন পরিকল্পনা 1946। স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ 1947। ভারত স্বাধীনতা আইন 1947, অর্থাৎ 1947 সনে ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারত এবং পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তান থেকে বাংলাদেশ, অর্থাৎ পাকিস্তানে বাংলাকে বিভক্ত করে 1947 সনে বাংলার একটা অংশ পাকিস্তানকে দেওয়া হয়, একটা অংশ ভারতকে দেওয়া হয়।
যে অংশটা পাকিস্তানকে দেওয়া হয় সেটি হচ্ছে পূর্ব বাংলা। পশ্চিম পাকিস্তানরা পূর্ব বাংলার জনগণকে ভালো চোখে দেখেনি। প্রথমে তারা আক্রমণ করেছিল বাংলা ভাষার উপর। সেজন্য 1952 সালে ভাষা আন্দোলন হয়, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয়, পাকিস্তানের প্রথম সংবিধান হয় 1956 সালে, পাকিস্তানের সামরিক আইন জারি হয় 1958 সালে, 1966 সালে 6 দফা, 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 সালে গণ অভ্যুত্থান, 1970 সালে নির্বাচন, ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ। অধ্যায় 3-এ আছে রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। বাংলাদেশের স্বাধীনতা লাভের ইতিহাসে যে মনীষীদের অবদান আছে তাদের কয়েকজনের অবদান আমরা এখানে আমাদের সিলেবাসে আছে, তাদের সম্পর্কে আমরা জানবো। হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, নবাব আব্দুল লতিফ, নবাব স্যার সলিমুল্লাহ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধান 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এবং অর্থাৎ বিজয় লাভ করে। এরপর একটি সংবিধান প্রণীত হয়। এই সংবিধান প্রণয়নের ইতিহাস আমরা পড়ব। 1972 সালের 16 ডিসেম্বর এই সংবিধান কার্যকর হয়। সংবিধানের বৈশিষ্ট্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সংবিধানে লিপিবদ্ধ আছে, মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ আছে। বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি বিভিন্ন সংশোধনী। বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। বাংলাদেশের আইনসভা নাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। সচিবালয়, মন্ত্রণালয়। স্থানীয় শাসন। স্থানীয় শাসন কি? স্থানীয় স্বায়ত্তশাসন কি? ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের গঠন, কার্যাবলী। পৌরসভা, গঠন, ক্ষমতা, কার্যাবলী। উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ, এনজিও। সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। বিভিন্ন সময় বাংলাদেশে যে নির্বাচনগুলি হয়েছে সেগুলো আমরা জানবো এই অধ্যায়ে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, নির্বাচনে নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব। বাংলাদেশের বৈদেশিক নীতি। বৈদেশিক নীতি কি? বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য। বাংলাদেশের বৈদেশিক নীতির মূল নীতি যেটি, সেটি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। জোট নিরপেক্ষ আন্দোলন, সার্ক, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, জাতিসংঘ। নাগরিক সমস্যা আমাদের করণীয়। প্রতিবন্ধী, দুর্নীতি, খাদ্যে ভেজাল, ইফটিজিং, জলবায়ু পরিবর্তন, এইডস। প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি সংক্ষেপে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু সম্পর্কে তোমাদের ধারণা দিতে। বিষয়বস্তু জানা থাকলে পরবর্তীতে ক্লাস করতে তোমাদের সুবিধা হবে। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।